রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে এক নারী চোখের জলে ভিজে হাত পেতে ভিক্ষা করছিল। তার জীবনের সমস্ত স্বপ্ন যেন ধুলোয় মিশে গিয়েছে। ঠিক সেই মুহূর্তে ৩ বছরের দীর্ঘ অপেক্ষার পর তার আইএএস অফিসার স্বামী সামনে এসে দাঁড়ালেন। এরপর যা ঘটল তা আপনার হৃদয়কে গভীরভাবে নাড়িয়ে দেবে, চোখে জল এনে দেবে এবং আপনাকে বিশ্বাস করতে বাধ্য করবে যে সত্যিকারের ভালোবাসা আর অটুট বিশ্বাস কোনো কষ্টকেই হার মানতে দেয় না। এখন শুরু হচ্ছে এই অসাধারণ গল্পের যাত্রা। উত্তরপ্রদেশের এক ছোট্ট গ্রাম গোপালপুরে বিকাশ নামের এক ছেলে থাকত। গ্রামের বাকি ছেলেদের থেকে সে একটু আলাদা ছিল। যেখানে বাকি ছেলেরা সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়াত, সেখানে বিকাশ প্রায়ই তার বাড়ির পেছনের ছোট্ট উঠোনে বসে বইয়ের মাঝে ডুবে থাকত। তার চোখে একটা স্বপ্ন ছিল, এমন এক স্বপ্ন যা ওই ছোট্ট গ্রামের সীমানার চেয়ে অনেক বড় ছিল। বিকাশ আইএএস হতে চাইত। গ্রামের লোকেরা প্রায়ই তার এই কথা শুনে হাসত। অনেকবার আড্ডায় বসা লোকেরা খোঁটা দিয়ে বলতো, আরে বিকাশ, আগে নিজের ঘরের অবস্থা তো দেখ, আর কথা বলছিস কালেক্টর হওয়ার। কিন্তু বিকাশ কখনো জবাব দিত না। সে শুধু মুচকি হেসে নিজের বই বন্ধ করত আর আবার পড়াশোনায় লেগে পড়ত। কারণ সে জানত যে স্বপ্ন সত্যি করার জন্য সবচেয়ে জরুরি জিনিস হল চুপচাপ পরিশ্রম করা। বিকাশের মা ছোটবেলাতেই মারা গিয়েছিলেন। তার বাবা রামেশ্বর সিং গ্রামের একটু লোভী এবং কঠোর স্বভাবের মানুষ ছিলেন। তিনি দ্বিতীয় বিয়ে করেছিলেন। সৎমা পদ্মিনীর বিকাশের প্রতি কখনো বিশেষ টান ছিল না। তিনি প্রায়ই তাকে খোঁটা দিয়ে বলতেন, বই দিয়ে পেট ভরে না, যা খেতে গিয়ে কাজ কর। কিন্তু বিকাশ তবুও পড়াশোনা ছাড়তে প্রস্তুত ছিল না। গ্রামের স্কুলের মাস্টারমশাইয়ের বিকাশের ওপর খুব ভরসা ছিল। তিনি প্রায়ই বলতেন, এই ছেলে একদিন নিশ্চয়ই বড় মানুষ হবে। বিকাশ যখনই সাহস হারিয়ে ফেলত, তখন মাস্টারমশাইয়ের ওই কথাটি তাকে আবার শক্তি জুগিয়ে দিত। এই গ্রামেই অনিতা নামের একটি মেয়েও থাকত। অনিতার স্বভাব খুব শান্ত ও সরল ছিল। তার বাবা গ্রামের মন্দিরের পূজারী ছিলেন। অনিতা ছোটবেলা থেকেই খুব বুদ্ধিমতী ছিল। গ্রামের অন্য মেয়েদের মতো সেও বেশি পড়াশোনা করার সুযোগ পায়নি। কিন্তু তার ভেতরে এক অন্যরকম বোঝাপড়া ছিল। সে মানুষের কষ্ট খুব তাড়াতাড়ি বুঝে নিত। বিকাশ এবং অনিতার দেখা প্রায় গ্রামের পুরনো বটগাছের কাছে হতো। সেখানে একটি ছোট্ট রাস্তা ছিল যা ক্ষেতের দিকে যেত। বিকাশ প্রতিদিন সন্ধ্যায় ওখানেই বসে পড়াশোনা করত, আর অনিতা মন্দির থেকে ফেরার সময় ওখান দিয়েই যেত। প্রথম প্রথম দুজনে শুধু একে অপরকে দেখত আর চুপচাপ চলে যেত। কিন্তু ধীরে ধীরে তাদের চোখে এক পরিচয় গড়ে উঠতে লাগল। একদিন যখন বিকাশ তার বইয়ের মাঝে ডুবেছিল, তখনই হঠাৎ জোরে হাওয়া বইতে শুরু করল এবং তার বইয়ের পাতা উড়ে এদিক ওদিক ছড়িয়ে পড়ল। বিকাশ সেগুলো ধরার জন্য ছুটল, কিন্তু একটি পাতা দূরে গিয়ে পড়ল। সেই সময় অনিতা ওখান দিয়ে যাচ্ছিল। সে ওই পাতাটি তুলল আর ধীরে করে বিকাশের দিকে বাড়িয়ে দিল। বিকাশ প্রথমবার তার চোখের দিকে ঠিকমতো তাকাল। অনিতার চোখে এক অদ্ভুত শান্তি ছিল। বিকাশ মুচকি হেসে বলল, ধন্যবাদ। অনিতা মাথা নিচু করে নিল আর কিছু না বলে এগিয়ে গেল। কিন্তু ওই দিনের পর যেন দুজনের মধ্যে এক না বলা সম্পর্ক তৈরি হয়ে গেল। এখন অনিতার রোজ কিছুক্ষণের জন্য সেখানে দাঁড়াতে শুরু করল। তখনই সে জিজ্ঞেস করত, আজ কি পড়ছ? বিকাশ বই দেখিয়ে বলত, ইতিহাস, আইএএসের প্রস্তুতি নিচ্ছি। অনিতা মুচকি হাসত। গ্রামে হয়তো খুব কম মানুষেরই বিকাশের স্বপ্নের উপর ভরসা ছিল, কিন্তু অনিতার চোখে কখনো সন্দেহ দেখা যেত না। সে সবসময় বলত, তুমি নিশ্চয়ই হবে, আমি জানি। এই বিশ্বাসটাই ধীরে ধীরে বিকাশের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াল। সময় পেরিয়ে যেতে লাগল আর দুজনের সম্পর্ক আরও গভীর হতে লাগল। একদিন বিকাশ সাহস করে অনিতাকে বলল, যদি আমি সত্যিই আইএএস হয়ে যাই, তাহলে তুমি কি আমার সাথে সারা জীবন চলবে? অনিতা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর সে ধীরে করে বলল, আমি তো এখন থেকেই তোমার সাথে আছি বিকাশ, শুধু তুমি তোমার স্বপ্ন ছেগো না। ওই দিনই দুজনে মনে মনে একে অপরকে আপন করে নিল। কিন্তু গ্রামের জীবন এত সহজ হয় না। যখন বিকাশের বাবা এই কথা জানতে পারলেন, তখন বাড়িতে ঝড় বয়ে গেল। রামেশ্বর সিং রাগে চিৎকার করে উঠলেন, এক পূজারীর মেয়েকে বিয়ে করবি তুই, আর নিজেকে আইএএস ভাবিস? পদ্মিনীও আগুনে ঘি ঢেলে বললেন, এই মেয়ে তোমার স্বপ্নগুলো বরবাদ করে দেবে। কিন্তু বিকাশ প্রথমবার তার বাবার সামনে শক্ত হয়ে দাঁড়াল। সে শান্ত গলায় বলল, আমি অনিতাকেই বিয়ে করব। গ্রামে অনেক বিরোধিতা হল, কিন্তু শেষ পর্যন্ত বিকাশ আর অনিতার বিয়ে হয়ে গেল। বিয়েটা খুব সাধারণ ছিল। মন্দিরে গুণাগুন্তি কয়েকজন মানুষ উপস্থিত ছিলেন। কিন্তু ওই দিন অনিতার চোখে যে আনন্দ ছিল, তা কোনো প্রাসাদের রানীর চেয়ে কম ছিল না। বিয়ের পরেও বিকাশের স্বপ্ন একই রইল, আইএএস হওয়া। কিন্তু গ্রামে থেকে এই স্বপ্ন পূরণ করা কঠিন ছিল। একদিন বিকাশ অনিতাকে বলল, আমাকে শহরে যেতে হবে, কোচিং করতে হবে, তবেই আমি পরীক্ষায় পাশ করতে পারব।
এই শুনে অনিতা কিছুক্ষণ চুপ করে রইল, কারণ সে জানত যে শহরের পড়াশোনার জন্য অনেক টাকার প্রয়োজন হবে। বাড়িতে আগে থেকেই অভাব ছিল। কিন্তু পরের দিনই অনিতা তার গয়নার ছোট্ট বাক্সটা বিকাশের সামনে রেখে দিল। বিকাশ অবাক হয়ে বলল, এটা কি? অনিতা মুচকি হেসে বলল, আমার গয়না, এগুলো বিক্রি করে দাও, তোমার পড়াশোনার কাজে লাগবে। বিকাশের চোখ জলে ভরে এলো। সে বলল, অনিতা, এটাই তো তোমার সবকিছু? অনিতা ধীরে করে উত্তর দিল, না, আমার সবকিছু তুমি আর তোমার স্বপ্ন। ওই দিন বিকাশ অনুভব করল যে সে জীবনের সবচেয়ে বড় অবলম্বন পেয়ে গেছে। কিছুদিন পরেই বিকাশ শহরে চলে গেল। যাওয়ার সময় সে অনিতার হাত ধরে বলল, বাস ৩ বছর। ৩ বছর পর যখন ফিরব তখন তোমাকে এই গ্রামের সবচেয়ে সুখী নারী করে রাখব। অনিতার চোখে জল ছিল, কিন্তু ঠোঁটে হাসি ছিল। সে বলল, আমি অপেক্ষা করব বিকাশ, সে যতই সময় লাগুক। বিকাশ শহরে চলে গেল এবং নিজের পড়াশোনায় পুরোপুরি ডুবে গেল। ওদিকে গ্রামে অনিতা একা রয়ে গেল। শুরুতে সবকিছু ঠিকই ছিল, কিন্তু ধীরে ধীরে বিকাশের বাড়ির পরিবেশ বদলাতে লাগল। পদ্মিনী আর মনোজের নজর এবার বিকাশের জমি আর বাড়ির ওপর পড়ল। তাদের মনে হতে লাগল যে অনিতা যদি বাড়িতে থাকে তাহলে তাদের পরিকল্পনা কখনো সফল হবে না। আর এখান থেকেই শুরু হতে চলেছিল এমন এক ষড়যন্ত্র যা অনিতার পুরো জীবন বদলে দিতে চলেছিল। বন্ধুরা, যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে তবে আমার আপনাদের কাছে ছোট্ট একটি বিনীত অনুরোধ যে আপনারা এই ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটিকে হাইলাইটও করে দিন। বিকাশ শহরে যাওয়ার পর গোপালপুর গ্রামের হাওয়া ধীরে ধীরে বদলাতে শুরু করেছিল। যে বাড়িতে কখনো অনিতার আগমনে একটু আনন্দ এসেছিল, সেই বাড়িই এখন তার জন্য জেলখানার মতো হয়ে উঠছিল। শুরুতে তো সব ঠিকই ছিল। অনিতা রোজ সকালে তাড়াতাড়ি উঠত, পুরো বাড়ির কাজ করত, উঠোন পরিষ্কার করত, রান্না করত, আর তারপর সন্ধ্যায় মন্দিরে গিয়ে ভগবানের সামনে বসে বিকাশের জন্য প্রার্থনা করত। তার মনে শুধু একটাই কথা থাকত, বিকাশ যেন তার স্বপ্ন পূরণ করতে পারে। সে ভাবত যে বিকাশ যখন ফিরে আসবে তখন সবকিছু বদলে যাবে। কিন্তু অনিতা এটা জানত না যে তার পেছনে ওই বাড়িতেই তার বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র ধীরে ধীরে বোনা হচ্ছিল। পদ্মিনীর প্রথম থেকেই অনিতাকে পছন্দ ছিল না। তার মনে হতো যে এই মেয়ে যদি বাড়িতে থাকে তবে বিকাশের মন ওর সাথেই থাকবে, আর তারপর সম্পত্তির ওপর ওর অধিকার জন্মে যাবে। অন্যদিকে মনোজও সবসময় রামেশ্বর সিংয়ের আশেপাশে ঘুরে বেড়াত। সে চালাক ছিল এবং সব সময় সুযোগের সন্ধানে থাকত। একদিন দুপুরে যখন অনিতা উঠোনে কাপড় কাচ্ছিল, তখনই পদ্মিনী আর মনোজ ঘরের ভেতরে বসে ফিসফিস করে কথা বলছিল। পদ্মিনীর গলার স্বর নিচু ছিল, কিন্তু তার কথার মধ্যে বিষ ভরা ছিল। সে বলল, যদি এই মেয়েটা এখানে থাকে তবে ভবিষ্যতে এই বাড়ি আর জমি সব ওর নামেই হয়ে যাবে। মনোজ হেসে উত্তর দিল, কাকিমা, চিন্তা করো না, এমন এক খেলা খেলব যে ও নিজেই এখান থেকে পালিয়ে যাবে। পদ্মিনীর চোখে চমক এসে গেল। ওই দিন থেকেই অনিতার জন্য কষ্টের শুরু হয়ে গেল। প্রথমে ছোটখাটো খোঁটা দিয়ে শুরু হলো। পদ্মিনী কথায় কথায় অনিতাকে বকাঝকা করতে লাগল। কখনো রান্না ভালো না হলে খোঁটা, কখনো দেরিতে উঠলে খোঁটা। ধীরে ধীরে এই খোঁটা অপমানে বদলাতে লাগল। একদিন অনিতা রান্নাঘরে রান্না করছিল। তখনই পদ্মিনী ভেতরে এলো আর বলল, খুব আরাম পেয়ে গেছো তুমি, সারাদিন শুধু বসেই থাকো। অনিতা ধীরে করে বলল, মা, আমি তো সকাল থেকেই কাজ করছি। এই কথা শুনতেই পদ্মিনীর রাগ ফেটে পড়ল। সে জোরে থালা ছুঁড়ে ফেলে দিল আর বলল, আমাকে মুখে মুখে জবাব দিস? অনিতা চুপ করে গেল। সে বুঝে গিয়েছিল যে সে কিছু বললে কথা আরও বেড়ে যাবে। কিন্তু আসল খেলা তো সবে শুরু হয়েছিল। কয়েকদিন পর গ্রামে হঠাৎ এই গুজব ছড়াতে লাগল যে অনিতার চরিত্র ঠিক নেই। লোকেরা ধীরে ধীরে কানাকানি করতে লাগল। আড্ডায় বসা কিছু লোক বলতো, বিকাশ তো শহরে পড়াশোনা করছে, আর তার স্ত্রী এখানে কে জানে কি করছে। অনিতা যখনই বাইরে বেরোত তখন সে মানুষের অদ্ভুত দৃষ্টি অনুভব করত। প্রথমে সে বুঝতে পারেনি যে এসব কেন হচ্ছে, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারল যে কেউ ইচ্ছাকৃতভাবে তার বদনাম করছে। একদিন সন্ধ্যায় যখন সে মন্দির থেকে ফিরছিল, তখন সে রাস্তায় দুজন মহিলাকে ফিসফিস করে কথা বলতে শুনল। তাদের মধ্যে একজন বলছিল, শুনলাম রাতে নাকি কোনো এক লোককে ওর বাড়ির আশেপাশে দেখা গিয়েছিল। অনিতার পা ওখানেই থমকে গেল, তার চোখে জল চলে এলো। সে বুঝতে পারল যে এসব কোনো ষড়যন্ত্র। কিন্তু সে কার কাছে অভিযোগ করত? বিকাশ শহরে ছিল, আর এখানে তার কথা শোনার মতো কেউ ছিল না। বাড়িতেও অবস্থা আরও খারাপ হতে চলেছিল।
পদ্মিনী এখন অনিতাকে ঠিকমতো খেতেও দিত না। অনেকবার এমন হতো যে সবাই খাবার খেয়ে নিত আর অনিতার জন্য কিছুই বাঁচত না। অনিতা যখন জিজ্ঞেস করত, পদ্মিনী ঠান্ডা গলায় বলতো, বাড়িতে কাজই বা কি করিস যে খাবার চাই? অনিতা খিদের পেটেই ঘুমিয়ে পড়ত, কিন্তু তার মুখে কোনো অভিযোগ থাকত না। সে প্রতি রাতে ভগবানের সামনে বসে শুধু এটাই বলতো, আমার বিকাশের স্বপ্ন পূরণ করে দিও। সময় পেরিয়ে যেতে লাগল, আর পদ্মিনী এবং মনোজের ষড়যন্ত্র আরও ভয়ানক হতে লাগল। এক রাতে মনোজ ইচ্ছাকৃতভাবে অনেক রাতে বাড়ির উঠোনে ঘুরে বেড়াচ্ছিল। সকাল হতেই সে পুরো গ্রামে এই কথা ছড়িয়ে দিল যে সে রাতে অনিতাকে কারো সাথে কথা বলতে দেখেছে। এই শুনে রামেশ্বর সিংয়ের রাগ ফেটে পড়ল। তিনি কিচ্ছু না জিজ্ঞেস করেই অনিতাকে উঠোনে ডাকলেন এবং জোরে চিৎকার করে উঠলেন, আমাদের বাড়ির সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছিস তুই। অনিতা হতবাক হয়ে গেল। সে কাঁপা কাঁপা গলায় বলল, বাবা, আমি কিচ্ছু করিনি। কিন্তু ওই দিন কেউ তার কথা শুনল না। পদ্মিনীও কাঁদার নাটক করে বলল, আমি তো আগেই বলেছিলাম যে এই মেয়েটা ঠিক নয়। রামেশ্বর সিংয়ের রাগ এতটাই বেড়ে গেল যে তিনি অনিতাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলেন। অনিতার চোখ থেকে জল বইতে লাগল, কিন্তু সে তবুও শুধু এতটুকুই বলল, আমি নির্দোষ। কিন্তু ওই দিন ষড়যন্ত্র জিতে গেল আর সত্যি হেরে গেল। ওই সন্ধ্যায় রামেশ্বর সিং নিজের রায় শুনিয়ে দিলেন, আজকের পর এই বাড়িতে তোর কোনো জায়গা নেই, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা। এই কথা শুনতেই অনিতার পায়ের তলা মাটি সরে গেল। সে হাত জোড় করে বলল, আমাকে তাড়িয়ে দেবেন না, বিকাশ ফিরলে আমি কি জবাব দেব? কিন্তু কারোর মন গলল না। পদ্মিনী তার ছোটখাটো জিনিসপত্র বাইরে ছুঁড়ে ফেলে দিল আর দরজা বন্ধ করে দিল। অনিতা কিছুক্ষণ ওই বন্ধ দরজার দিকে তাকিয়ে রইল। যে বাড়িকে সে নিজের সব কিছু মনে করেছিল, সেই বাড়ি আজ তাকে পর করে দিয়েছিল। গ্রামের কিছু মানুষ দূরে দাঁড়িয়ে এসব দেখছিল, কিন্তু কারোর মধ্যে এতটা সাহস ছিল না যে তার জন্য আওয়াজ তুলতে পারে। ধীরে ধীরে অন্ধকার নেমে আসতে লাগল, আর অনিতা গ্রামের রাস্তায় একা দাঁড়িয়ে রইল। তার কাছে না টাকা ছিল, না কোনো অবলম্বন। সে একবার পেছন ফিরে ওই বাড়িটার দিকে তাকালো যেখানে সে বিকাশের সাথে স্বপ্ন দেখেছিল। তারপর ধীরে ধীরে সে নিজের পা সামনের দিকে বাড়িয়ে দিল। ওই রাতে অনিতা অনেক দূর পর্যন্ত হাঁটতে থাকল। সে নিজেই জানত না যে সে কোথায় যাচ্ছে। শুধু তার মনে একটাই কথা বাজছিল, বিকাশ, তুমি তাড়াতাড়ি ফিরে এসো। কিন্তু ভাগ্য তার জন্য এখনও আরও কষ্ট লিখে রেখেছিল। কয়েক ঘণ্টা ভবঘুরের মতো ঘোরার পর সে শহরে পৌঁছে গেল, আর অবশেষে তার পা এমন এক জায়গায় গিয়ে থামল যেখানে তার জীবনের সবচেয়ে কষ্টকর অধ্যায় শুরু হতে চলেছিল, রেলওয়ে স্টেশন। রাত বেশ গভীর হয়ে গিয়েছিল যখন অনিতার ক্লান্ত পা অবশেষে শহরের বড় রেলওয়ে স্টেশনের বাইরে এসে থামল। তার পায়ে আর কোনো জোর অবশিষ্ট ছিল না। সারাদিন ঘুরতে ঘুরতে তার শরীর জবাব দিয়ে দিয়েছিল। চোখের সামনে হালকা হালকা অন্ধকার নেমে আসছিল। স্টেশনের বাইরে মানুষের ভিড় ছিল, গাড়ির আওয়াজ ছিল, ঠেলাগাড়িতে চা আর পকোড়ার গন্ধ ছিল। কিন্তু সেই ভিড়ের মাঝেও অনিতা নিজেকে একেবারে একা অনুভব করছিল। তার কাছে না থাকার জায়গা ছিল, না টাকা, না নিজের কেউ। সে ধীর পায়ে স্টেশনের প্ল্যাটফর্মের দিকে এগিয়ে গেল। ভেতরে গিয়ে সে এক কোণায় পড়ে থাকা একটি ঠান্ডা বেঞ্চ দেখল আর সেখানেই বসে পড়ল। ওই রাতে অনিতার ঘুম এলো না। সে শুধু ছাদের দিকে তাকিয়ে রইল আর বিকাশের কথা ভাবতে থাকল। তার মনে পড়ল যে যাবার সময় বিকাশ তার হাত ধরে বলেছিল, ৩ বছর পর ফিরলে তোমাকে রানী করে রাখব। অনিতার চোখ থেকে চুপচাপ জল গড়িয়ে পড়ল। সে মনে মনে বলল, বিকাশ, আমি জানি তুমি নিশ্চয়ই আসবে, বাস আর একটু অপেক্ষা। সকাল হতেই স্টেশনের ভিড় আরও বেড়ে গেল। মানুষজন নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল। কেউ ট্রেন ধরার তাড়াহুড়োতে ছিল, কেউ মালপত্র টেনে নিয়ে ছুটছিল। সেই ভিড়ের মধ্যেই অনিতা এক কোণায় বসে সব কিছু দেখছিল। খিদের জ্বালায় তার পেট মোচড় দিচ্ছিল। গত সন্ধ্যা থেকে সে কিছুই খায়নি। তখনই সামনে এক বৃদ্ধা ভিখারিনী এলো আর ওই কোণায় বসে পড়ল। সে অনিতার অবস্থা দেখল আর জিজ্ঞেস করল, নতুন এসেছ নাকি? অনিতা চমকে উঠে তার দিকে তাকাল। কিছুক্ষণ সে কিছুই বলতে পারল না। তারপর ধীরে করে মাথা নেড়ে হ্যাঁ বলল। বৃদ্ধা মহিলা দীর্ঘশ্বাস ফেলল আর বলল, এই জায়গাটা খুব অদ্ভুত মা। এখানে সবার নিজের নিজের আলাদা গল্প থাকে, কিন্তু সবার গন্তব্য একটাই হয়, দুবেলার রুটি। কথা শুনে অনিতার চোখে জল চলে এলো।
সে কখনো ভাবেওনি যে তার জীবন তাকে এই মোড়ে এনে দাঁড় করাবে। দিন পেরোতে লাগল। অনিতা খিদের জ্বালায় কাতর হয়ে প্ল্যাটফর্মে ঘুরতে লাগল। লোকজনের যাতায়াত লেগেই রইল, কিন্তু কেউ তার দিকে ফিরেও তাকাল না। তখনই এক লোক তার বাচ্চার হাতে একটি সিঙাড়া দিল, আর বাচ্চাটি খেতে খেতে অর্ধেক সিঙাড়া নিচে ফেলেই চলে গেল। অনিতার নজর ওই সিঙাড়াটার ওপর পড়ল। কিছুক্ষণের জন্য সে ওটার দিকে তাকিয়েই রইল। তার ভেতরে এক অদ্ভুত লড়াই চলছিল, আত্মসম্মান আর খিদের লড়াই। অবশেষে খিদেরই জয় হল। সে ধীরে করে ওই সিঙাড়াটা তুলল আর কাঁপা কাঁপা হাতে খেতে লাগল। তার চোখ থেকে জল ঝরছিল, কিন্তু সে নিজেকে থামাতে পারছিল না। ওই দিন অনিতা প্রথমবারের জন্য অনুভব করল যে খিদে মানুষকে দিয়ে কি করাতে পারে। ধীরে ধীরে দিন সপ্তাহে পরিণত হতে লাগল। অনিতা এখন ওই স্টেশনেরই অংশ হয়ে গিয়েছিল। সেও বাকি ভিখারিদের মতো প্ল্যাটফর্মের কোনায় বসে হাত পাততে শুরু করে দিল। শুরুতে এটা তার জন্য খুবই কঠিন ছিল। যখনই সে কারোর কাছে টাকা চাইত, তার গলা ভারী হয়ে আসত। কিন্তু সময়ের সাথে সাথে সে সব কিছু সহ্য করতে শিখে নিল। স্টেশনে অনেক ধরনের মানুষ আসত। কিছু মানুষ দয়া করে তাকে ২-৪টে কয়েন দিয়ে দিত, কিছু মানুষ তাকে দেখে মুখ ফিরিয়ে নিত, আর কিছু মানুষ খোঁটা দিয়ে বলত, কাজ কেন করিস না? অনিতা সব খোঁটা চুপচাপ সহ্য করে নিত, কারণ সে জানত যে তার গল্প কেউ বুঝবে না। অনেকবার স্টেশনের পুলিশও তাদের ওখান থেকে তাড়িয়ে দিত। তখন অনিতা আর বাকি ভিখারিরা প্ল্যাটফর্মের পেছনের পুরনো ব্রিজের নিচে গিয়ে বসে পড়ত। সেখানেই রাত কাটাত। শীতের রাতগুলো সবচেয়ে কষ্টের হতো। ঠান্ডা বাতাস হাড় কাঁপিয়ে দিত। অনিতা প্রায়ই শীতে কাঁপতে কাঁপতে নিজেকে গুটিয়ে নিয়ে বসে পড়ত, আর বিকাশের স্মৃতিতে হারিয়ে যেত। তার সেই গ্রামের বটগাছটার কথা মনে পড়ত, যেখানে বিকাশ বই নিয়ে বসত। তার সেই দিনের কথা মনে পড়ত যখন সে নিজের গয়না বিক্রি করে বিকাশকে শহরে পাঠিয়েছিল। ওই স্মৃতিগুলোর মধ্যেই সে একটু উষ্ণতা পেত, একটু আশা খুঁজে পেত। স্টেশনে কিছু ভালো মানুষও ছিল। রমেশ নামের এক চাওয়ালা ছিল। সে মাঝে মাঝে বেঁচে যাওয়া চা আর বিস্কুট অনিতাকে দিয়ে দিত। একবার সে জিজ্ঞেসও করেছিল, তোমাকে তো শিক্ষিত মনে হয়, এখানে কিভাবে এসে পড়লে? অনিতা শুধু এটুকুই বলেছিল, ভাগ্য, আর তারপর চুপ হয়ে গিয়েছিল। রমেশ বুঝে গিয়েছিল যে এর পেছনে নিশ্চয়ই কোনো গভীর গল্প লুকিয়ে আছে, তাই সে আর বেশি প্রশ্ন করেনি। এভাবেই সময় কেটে যেতে লাগল। ঋতু পরিবর্তন হতে থাকল। গ্রীষ্ম এলো, তারপর বর্ষা এলো, তারপর শীত এলো, কিন্তু অনিতার জীবন ওখানেই আটকে রইল। তার জামাকাপড় পুরনো আর ছেঁড়া হয়ে গিয়েছিল, মুখের উজ্জ্বলতা হারিয়ে গিয়েছিল, চুল উস্কো খুস্কো হয়ে থাকত, কিন্তু তার চোখে এখনও এক আশা বেঁচে ছিল। প্রতিদিন যখনই কোনো নতুন ট্রেন স্টেশনে আসত, অনিতা কিছুক্ষণের জন্য ভিড়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকত, এই ভেবে যে হয়তো বিকাশ ওই ট্রেন থেকেই নেমে আসছে না তো। অনেকবার তার মনে হতো যে সামনে দাঁড়িয়ে থাকা কোনো এক লোককে বিকাশের মতো দেখতে লাগছে। তার বুক ধড়ফড় করতে শুরু করে দিত, কিন্তু যখন সে ভালো করে দেখত তখন সে অন্য কেউ বেরোত। তবুও সে আশা ছাড়েনি। ৩ বছর অনেকটা লম্বা সময় হয়, কিন্তু অনিতার জন্য প্রতিটি দিন শুধু একটাই আশা নিয়ে আসত, হয়তো আজ বিকাশ ফিরে আসবে। আর এরই মাঝে ৩ বছর পর একদিন ওই শহরে এক নতুন খবর ছড়িয়ে পড়তে চলেছিল। শহরে এক নতুন কালেক্টর আসতে চলেছিলেন, এমন একজন কালেক্টর যিনি নিজের পরিশ্রমে পুরো রাজ্যে নাম কামিয়েছিলেন। ওই কালেক্টরের নাম ছিল বিকাশ সিং। ওই দিন সন্ধ্যায় রেলওয়ে স্টেশনে একটি সরকারি গাড়ি থামতে চলেছিল, আর ঠিক সেই মুহূর্তেই ভাগ্য আরও একবার অনিতা আর বিকাশকে সামনাসামনি দাঁড় করাতে চলেছিল। ৩ বছরের লম্বা সময় পেরিয়ে গিয়েছিল। গোপালপুর গ্রাম থেকে বেরিয়ে আসা ওই সাধারণ ছেলেটা এখন নিজের পরিশ্রম আর জেদ দিয়ে এমন এক উচ্চতায় পৌঁছে গিয়েছিল যার কল্পনা কখনো কেউই করেনি। বিকাশ সিং এখন এক আইএএস অফিসার হয়ে গিয়েছিল, এবং সরকার তাকে ওই জেলারই নতুন কালেক্টর করে পাঠিয়েছিল, যার অধীনে তার গ্রাম এবং ওই শহরটা আসত। যখন সরকারি গাড়িটা শহরের রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন বিকাশ জানলার বাইরের দিকে তাকিয়ে চুপচাপ বসেছিল। তার চোখে এক হালকা চমক ছিল, কিন্তু মনের কোনো এক কোণায় এক অদ্ভুত অস্থিরতাও ছিল। ৩ বছর অনেকটা লম্বা সময় হয়। সেই ৩ বছরে নিজেকে পুরোপুরি পড়াশোনার মধ্যে সঁপে দিয়েছিল, দিন-রাত পরিশ্রম করেছিল, ব্যর্থতার সম্মুখীন হয়েছিল, আবার উঠে দাঁড়িয়ে নতুন করে চেষ্টা করেছিল। কিন্তু এই পুরো পথচলায় একটা জিনিস সব সময় তার সাথে ছিল, অনিতার স্মৃতি। যখনই সে ক্লান্ত হয়ে পড়ত, যখনই তার মনে হতো যে আর বোধহয় হবে না,
তখনই তার অনিতার সেই হাসি মুখের কথা মনে পড়ত, যখন সে তার গয়নার বাক্সটা তার সামনে রেখে বলেছিল, আমার সবকিছু তুমি আর তোমার স্বপ্ন। ওই স্মৃতিটাই বিকাশকে প্রতিবার নতুন করে দাঁড় করিয়েছিল। গাড়িটা শহরের বড় রেলওয়ে স্টেশনের সামনে এসে থামল। স্টেশনের কাছেই সরকারি গেস্ট হাউস ছিল, যেখানে বিকাশকে অস্থায়ীভাবে থাকতে হতো। বিকাশ গাড়ি থেকে নামতেই যাবে, এমন সময় হঠাৎ তার নজর স্টেশনের বাইরে বসে থাকা কিছু ভিখারির উপর পড়ল। ওই দৃশ্যটা একেবারেই সাধারণ ছিল, ছেঁড়া পুরনো জামাকাপড়, পাতা হাত, ক্লান্ত মুখমণ্ডল। কিন্তু ওই ভিড়ের মধ্যে এমন একটা মুখ ছিল যা বিকাশের পা থামিয়ে দিল। এক মহিলা প্ল্যাটফর্মের এক ধারে বসেছিল। তার চুল উস্কো খুস্কো ছিল, জামাকাপড় নোংরা ছিল, আর সে মাথা নিচু করে নিজের সামনে রাখা বাটিতে পড়ে থাকা কয়েকটা কয়েনের দিকে তাকিয়েছিল। বিকাশের নজর কিছুক্ষণের জন্য ওর ওপরেই আটকে রইল। সে বুঝতে পারছিল না কেন, কিন্তু ওই মুখটাকে তার বড্ড চেনা চেনা মনে হল। সে এক মুহূর্তের জন্য চোখ কুঁচকে মনোযোগ দিয়ে দেখল। তার বুক হঠাৎ জোরে ধড়ফড় করতে লাগল। না, এটা হতে পারে না, সে মনে মনে বলল। কিন্তু যত সে ওই মুখের দিকে তাকিয়ে রইল, তার ভেতরের অস্থিরতা ততটাই বেড়ে গেল। বিকাশ ধীরে ধীরে ওই দিকে এগোতে লাগল। তার সাথে দাঁড়িয়ে থাকা ড্রাইভার এবং দুজন নিরাপত্তারক্ষী অবাক হয়ে তাকে দেখছিল। বিকাশের পা যেন নিজের থেকেই ওই ভিখারিনীর দিকে এগিয়ে যাচ্ছিল। কয়েক পা দূরে গিয়েই সে থেমে গেল। মহিলাটি তখনও মাথা নিচু করে বসেছিল। বিকাশ ধীর গলায় বলল, শুনছেন? মহিলাটি ধীরে করে মাথা তুলল। যেই তার চোখ বিকাশের চোখের সাথে মিলল, সময় যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। বিকাশের হাত থেকে তার ফাইল নিচে পড়ে গেল, তার মুখের রং উড়ে গেল। সামনে বসে থাকা ওই ভিখারিনী আর কেউ নয়, স্বয়ং অনিতা ছিল। ওই অনিতা, যার চোখে কখনো চমক থাকত, যার হাসি বিকাশের শক্তি যোগাত। কিন্তু আজ তার সামনে বসে থাকা অনিতাকে একেবারেই আলাদা দেখাচ্ছিল। দুর্বল, ক্লান্ত আর ভেতরে ভেতরে ভেঙে পড়া। বিকাশের মুখ থেকে শুধু একটাই শব্দ বেরোল, অনিতা। অনিতা যেই এই আওয়াজ শুনল, তার শরীরটা হালকা কেঁপে উঠল। সে ভালো করে বিকাশকে দেখল। প্রথমে তো তার বিশ্বাসই হল না। তারপর ধীরে ধীরে তার চোখে চেনার চমক ফুটে উঠল। তার চোখ জলে ভরে এলো, ঠোঁট কাঁপতে লাগল, কিন্তু সে কিছুই বলতে পারল না। বিকাশের ভেতরে যেন ঝড় উঠে গিয়েছিল। সে এক মুহূর্তের মধ্যে নিজের জ্যাকেট খুলে অনিতার কাঁধে রেখে দিল। তার হাত কাঁপছিল। সে ভারী গলায় জিজ্ঞেস করল, অনিতা, এসব কি? তুমি এখানে এই অবস্থায় কিভাবে? অনিতার চোখ থেকে জল বইতে লাগল। সে কিছুক্ষণের জন্য বিকাশের দিকে তাকিয়ে রইল, যেন সে বিশ্বাস করার চেষ্টা করছিল যে এটা কোনো স্বপ্ন নয়। তারপর সে ধীর গলায় বলল, তুমি সত্যিই চলে এলে বিকাশ? বিকাশের গলায় কথা আটকে গেল। সে অনিতার সামনে হাঁটু গেড়ে বসে বলল, অনিতার, আমাকে মাফ করে দাও, আমি তোমাকে এখানে একা ফেলে চলে গিয়েছিলাম। আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষেরা এই দৃশ্য দেখে অবাক হয়ে গিয়েছিল। তারা বুঝতে পারছিল না যে শহরের নতুন কালেক্টর একজন ভিখারিনীর সামনে হাঁটু গেড়ে কেন বসে আছে। বিকাশ সঙ্গে সঙ্গে নিজের নিরাপত্তারক্ষীদের বলল, গাড়ি নিয়ে এসো। তারপর সে অনিতাকে ভর দিয়ে দাঁড় করাল। অনিতা এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে সে ঠিকমতো দাঁড়াতেও পারছিল না। বিকাশ তাকে সামলে গাড়ি পর্যন্ত পৌঁছে দিল। গাড়িতে বসতেই অনিতা চুপচাপ জানলার বাইরের দিকে দেখতে লাগল। তার চোখ থেকে অঝরে জল বয়ে চলছিল। বিকাশও চুপ ছিল, কিন্তু তার মনে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, অনিতার এই অবস্থা কিভাবে হল? গেস্ট হাউসে পৌঁছনোর পর বিকাশ তড়িঘড়ি ডাক্তার ডাকল। ডাক্তার অনিতাকে পরীক্ষা করলেন আর বললেন, এ খুব দুর্বল হয়ে পড়েছে, মনে হচ্ছে অনেক দিন ধরে ঠিকমতো খাবার পায়নি। বিকাশের মন ভেঙে গেল। সে সঙ্গে সঙ্গে খাবারের ব্যবস্থা করাল। যখন অনিতা ৩ বছর পর প্রথমবার পেট ভরে খাবার খেল, তখন তার চোখ থেকে জল থামছিলই না। কিছুক্ষণ পর সে যখন একটু সামলে উঠল, তখন বিকাশ তার সামনে বসে পড়ল। তার গলা ভারী ছিল। সে ধীরে করে জিজ্ঞেস করল, অনিতা, সত্যি করে বলো, এসব কিভাবে হল? অনিতা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর সে কাঁপা কাঁপা গলায় বলতে শুরু করল, যেদিন তুমি শহরে গিয়েছিলে, ওই দিন থেকেই সব বদলে গিয়েছিল। আর তারপর ধীরে ধীরে সে বিকাশকে পুরো গল্পটা শোনাল। পদ্মিনীর ষড়যন্ত্র, মনোজের চাল, মিথ্যে বদনাম আর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার সেই রাতের কথা। প্রতিটি শব্দ বিকাশের বুকে তীরের মতো বিঁধছিল। তার হাতের মুঠো শক্ত হয়ে গেল, চোখে রাগ ভরে এলো। সে ভারী গলায় বলল, অনিতা, যারা তোমার সাথে এসব করেছে, এবার তাদের এর জবাব দিতে হবে। ওই রাতেই বিকাশ সিদ্ধান্ত নিয়ে নিল। এখন সে শুধু একজন স্বামী ছিল না, সে এই জেলার কালেক্টরও ছিল। আর এবার সত্যিটা সামনে আসবেই।
ওই রাতে বিকাশ একেবারেই ঘুমোতে পারল না। গেস্ট হাউসের ঘরে জানলার ধারে দাঁড়িয়ে সে অনেকক্ষণ ধরে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইল। তার মনে রাগ, কষ্ট আর অনুশোচনা সবকিছু একসঙ্গে উথলে উঠছিল। তার বারবার ওই দৃশ্যটাই মনে পড়ছিল, রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম, ছেঁড়া জামাকাপড়ে বসে থাকা অনিতা, আর তার সামনে রাখা ওই ছোট্ট বাটিটা যাতে কয়েকটা কয়েন পড়েছিল। বিকাশের চোখ জলে ভরে এলো। সে নিজেকে বলল, যে মেয়েটা আমার স্বপ্নের জন্য নিজের সব কিছু দিয়ে দিল, তাকে আমি কি অবস্থায় ছেড়ে গিয়েছিলাম। কিন্তু পরের মুহূর্তেই তার মুখে এক কঠোরতা ফুটে উঠল। সে মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিল, এবার যা হয়েছে তার হিসাব হবে। পরের দিন সকালে বিকাশ সবার প্রথমে নিজের অফিসে জেলার পুলিশ সুপারিভম আর তেহসিলদারকে ডাকাল। দুই অফিসারই অবাক হয়ে গিয়েছিলেন, কারণ নতুন কালেক্টর এসেই এত তাড়াতাড়ি মিটিং ডেকে নিয়েছিলেন। বিকাশ সোজা কথায় বলল, আমার গোপালপুর গ্রামের রামেশ্বর সিং, পদ্মিনী আর মনোজের ব্যাপারে পুরো তথ্য চাই, এক্ষুনি। অফিসাররা বুঝতে পারলেন না যে ব্যাপারটা কি, কিন্তু কালেক্টরের নির্দেশ ছিল, তাই সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করে দেওয়া হলো। ওদিকে গেস্ট হাউসে অনিতা প্রথমবার শান্তিতে ঘুমিয়েছিল। ৩ বছর পর তার এমন মনে হল যেন তার মাথা থেকে কোনো ভারী বোঝা নেমে গেছে। কিন্তু যখন সে জাগল তখন তার ভয়ও লাগল। তার মনে হল এসব কোনো স্বপ্ন নয় তো। তখনই ঘরের দরজা খুলল আর বিকাশ ভেতরে এলো। তার হাতে চায়ের কাপ ছিল। বিকাশ মুচকি হেসে বলল, ভয় পেও না অনিতা, এবার সব ঠিক হয়ে যাবে। অনিতার চোখ জলে চলে এলো। সে শুধু চুপচাপ বিকাশের দিকে তাকিয়ে রইল। ওই দিনই বিকাশ অনিতাকে নিয়ে গোপালপুর গ্রামে পৌঁছল। যখন কালেক্টরের সরকারি গাড়ি গ্রামে প্রবেশ করল, তখন পুরো গ্রামে হইচই পড়ে গেল। মানুষ অবাক হয়ে দেখতে লাগল। আড্ডায় বসা বয়স্ক মানুষেরা উঠে দাঁড়ালেন। বাচ্চাদের ভিড় জমে গেল। কেউ একজন বলল, নতুন কালেক্টর এসেছেন। বিকাশ গাড়ি থেকে নামল। তার সাথে দাঁড়িয়ে থাকা অনিতাকে দেখে গ্রামের কিছু মানুষের মুখে লজ্জা আর বিস্ময় দুটোই ফুটে উঠল, কারণ এরাই সেই মানুষ যারা ৩ বছর আগে তার বদনামের কথা শুনেছিল এবং চুপ থেকেছিল। বিকাশ সোজা নিজের পুরনো বাড়ির দিকে এগিয়ে গেল। দরজা খুলল আর সামনে রামেশ্বর সিং দাঁড়িয়েছিলেন। তিনি যেই বিকাশকে আইএএসের পোশাকে দেখলেন, তার চোখ চকচক করে উঠল। তিনি খুশি হয়ে বলে উঠলেন, আরে বিকাশ বাবা, তুই এসেছিস। কিন্তু পরের মুহূর্তেই তার নজর অনিতার ওপর পড়ল। তার মুখ হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। বিকাশ ঠান্ডা গলায় বলল, আমি এসেছি বাবা, কিন্তু আজ ছেলের মতো নয়, এই জেলার কালেক্টর হিসাবে। বাড়ির উঠোনে সবাই জড়ো হয়ে গেল, পদ্মিনী, মনোজ এবং কিছু প্রতিবেশীও। বিকাশ কঠোর গলায় জিজ্ঞেস করল, ৩ বছর আগে এই বাড়িতে কি হয়েছিল? কেউ কিছু বলল না। পদ্মিনী ঘাবড়ে গিয়ে বললেন, বাবা, এই মেয়েটা। বিকাশ জোরে বলে উঠল, চুপ। তার গলা এতটাই শক্ত ছিল যে পুরো উঠোন স্তব্ধ হয়ে গেল। ঠিক সেই সময়ে পুলিশের জিপও সেখানে এসে থামল। পুলিশ ইন্সপেক্টর এগিয়ে এসে বিকাশকে স্যালিউট করলেন। বিকাশ বলল, জিজ্ঞাসাবাদ শুরু করুন। পুলিশ মনোজকে প্রশ্ন করতে শুরু করল। প্রথমে তো সে অস্বীকার করতে থাকল, কিন্তু যখন পুলিশ কড়াকড়ি দেখাল তখন তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। অবশেষে সে সব সত্যি উগড়ে দিল, কিভাবে সে আর পদ্মিনী মিলে অনিতাকে বদনাম করার ষড়যন্ত্র রচনা করেছিল, কিভাবে মিথ্যে গুজব ছড়িয়েছিল, আর কিভাবে তাকে বাড়ি থেকে তাড়িয়েছিল যাতে সম্পত্তির ওপর তাদের অধিকার কায়েম হতে পারে। এসব শুনে গ্রামে দাঁড়িয়ে থাকা মানুষজন স্তব্ধ হয়ে গেল। রামেশ্বর সিংয়ের মুখে লজ্জার ছাপ নেমে এলো। তিনি বুঝতে পারলেন যে তিনি কত বড় ভুল করে ফেলেছিলেন। পুলিশ সঙ্গে সঙ্গে পদ্মিনী আর মনোজকে গ্রেপ্তার করে নিল। যখন পুলিশ তাদের নিয়ে যেতে লাগল, তখন পদ্মিনী কাঁদতে শুরু করল, আমাদের মাফ করে দে বিকাশ। কিন্তু বিকাশের মুখ একেবারে কঠোর ছিল। সে শান্ত গলায় বলল, যে মহিলা কোনো নির্দোষের জীবন বরবাদ করেছে সে ক্ষমা পায় না। পুলিশ তাদের নিয়ে চলে গেল। উঠোনে নিস্তব্ধতা ছেয়ে গেল। রামেশ্বর সিং ধীরে ধীরে অনিতার সামনে এলেন। তার চোখে জল ছিল। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, বৌমা, আমাকে মাফ করে দাও, আমি তোমাকে না বুঝেই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। অনিতা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর সে ধীরে করে বলল, বাবা, আমি আপনাকে কখনো দোষ দিইনি। এই কথা শুনে সেখানে দাঁড়িয়ে থাকা অনেক মানুষের চোখে জল ভরে এলো। বিকাশ অনিতার দিকে তাকাল। তার চোখে গর্ব ছিল। সে বলল, চলো অনিতা, এবার এই বাড়ি নয়, আমাদের নতুন বাড়ি আমাদের জন্য অপেক্ষা করছে। ওই দিনই বিকাশ অনিতাকে নিজের সরকারি বাংলোয় নিয়ে গেল। শহরের ওই বড় বাংলোতে অনিতা যখন পা রাখল, তখন তার চোখে জল চলে এলো। তার মনে পড়ল যে ৩ বছর আগে সে ওই লোকটাকেই নিজের গয়না দিয়ে শহরে পাঠিয়েছিল। আজ সেই মানুষটাই তাকে পুরো সম্মানের সাথে নিজের বাড়ির মালকিন করে নিয়ে আসছিল। বিকাশ মুচকি হেসে বলল,
তুমি বলেছিলে না আমি নিশ্চয়ই হব? দেখো অনিতা, তোমার বিশ্বাস আজ জিতে গেছে। অনিতা ধীরে করে বিকাশের হাত ধরে নিল। তার চোখে এখন আর কষ্ট ছিল না, বরং এক পরম শান্তি ছিল। কয়েক মাস পর যখন গ্রামের লোকেরা শহরে বিকাশের বাংলোয় এলো, তখন তারা দেখল অনিতা এখন আর সেই ভিখারিনী নেই। সে আত্মসম্মান আর মর্যাদার সাথে দাঁড়িয়েছিল। ওই দিন গোপালপুরের লোকেরা একটা কথা চিরকালের জন্য শিখে নিল। কোনো মানুষের আসল পরিচয় তার পরিস্থিতি দিয়ে হয় না, তার মন আর তার বিশ্বাস দিয়ে হয়। আর কখনো কখনো একজন নারীর ভরসাই কোনো পুরুষকে মাটি থেকে তুলে আকাশ পর্যন্ত পৌঁছে দেয়। বন্ধুরা, যদি গল্পটি আপনাদের একটুও ভালো লেগে থাকে তবে এতে একটি লাইক করে দিন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। কালেক্টর সাহেবের ব্যাপারে আপনাদের কি মতামত এবং স্ত্রী সংগ্রামের ব্যাপারে আপনারা 2 লাইন অবশ্যই লিখবেন। ধন্যবাদ।